হোয়াট আর নক বাই বৈভব সূর্যবংশী। ২৬ বলে ৭৮ রান, ৩০০ স্ট্রাইক রেটে ২০২ রান চেস করতে নেমে সামনে ভুবনেশ্বর কুমারের মতো বোলার, হ্যাজলুডের মতো বোলার, তাদেরকে পাত্তাই দিচ্ছে না। একদম পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে শট মেরে দিচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আগের ম্যাচে বুমরাকে কোনো পাত্তা দিচ্ছে না। কি দেখছি আমরা? মানে এতদিন ধরে যখন বৈভব সূর্যবংশীকে সবাই বলতো যে আইপিএল এর পরে ওকে ইন্ডিয়ান টিমে নিয়ে আসা উচিত, তখন আমি ভাবতাম না, এখনই আনার দরকার নেই, 3 বছর যাক, তারপরে না হয় ওকে নিয়ে আসবে টিমে। কিন্তু আমার তো মনে হচ্ছে যে এখনই ওকে টি-20 টিমে নিয়ে আসা উচিত, যেরকম লেভেলের ও খেলছে। মানে 6 ওভার তো ছেড়েই দাও, ও যদি 3-4 ওভার টিকে যায়, ও একা অপোজিশনের থেকে ম্যাচ বার করে নিয়ে চলে আসবে, একা হাতে টিমকে ম্যাচ জিতিয়ে দেবে, এমন প্লেয়ার। বা যারা বলছে যে আইপিএল এ ফ্ল্যাট পিচ, এখানে রান বানিয়েছে, দেখো আন্ডার 19 ওয়ার্ল্ড কাপও তো রান বানিয়েছে না। আই থিঙ্ক সেকেন্ড হাইয়েস্ট রান গেটার ছিল, যতদূর আমার মনে আছে, 439 রান স্কোর করেছিল। ফাইনালে একা হাতে পুরো ইংল্যান্ডের থেকে ম্যাচ নিয়ে চলে গেছিল, 80 বলে 175 রান। সেমিফাইনালে ওরকম 60-65 রান স্কোর করেছিল, আই থিঙ্ক 200-র আশেপাশে স্ট্রাইক রেটে আফগানিস্তানের এগেনস্টে। তাহলে ট্যালেন্ট তো আছে না প্লেয়ারটার মধ্যে। তো জানি না এখন সিলেক্টররা কি করবে। আর যেরকম লেভেলেরও খেলছে, অসাধারণ অসাধারণ। আজকে তো আমি ভেবেছিলাম সেঞ্চুরিও করেই দেবে, যেরকম খেলছিল। 26 বল 78 রানে একসময় ব্যাটিং করছিল, তারপরে যাই হোক আউট হয়ে গেল, কি করা যাবে। কিন্তু নিজের কাজ করে দিয়ে চলে গেছে, ব্যাস। যখন আউট হলো তখন 71 বলে 73 রান দরকার ছিল আর জেতার জন্য। লাস্টের 2 ওভার বাকি থাকতে 6 উইকেটে রাজস্থান ম্যাচটা জিতে নিল। তবে তারিফ করতে হবে আর একটা প্লেয়ারের, সে হচ্ছে ধ্রুব জুরেল। ধ্রুব জুরেলও কিন্তু লাগাতার ভালো খেলে যাচ্ছে। আমরা দেখেছিলাম এর মধ্যে একটা ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছিল, 42 বলে 75 রান স্কোর করেছিল। আবার আরসিবির এগেনস্টে এখানে যাকে বলে 43 বলে 81 নট আউট স্কোর করে দিল। হ্যাঁ, তো ও কিন্তু লাগাতার ভালো খেলে যাচ্ছে। হ্যাঁ, ইয়াশাসি জয়সওয়াল আজকে ম্যাচে চলেনি, ঠিক আছে, 8 বলে 13 রান করে আউট হয়ে গেছে, কিন্তু ও লাগাতার ভালো খেলে যাচ্ছে। তো এই মুহূর্তে যাকে বলে রাজস্থান রয়্যালস দুর্দান্ত খেলছে। তবে বৈভব সূর্যবংশী কিন্তু এই মুহূর্তে যাকে বলে অরেঞ্জ ক্যাপ হোল্ডার হয়ে গেছে, এই আইপিএল সিজনে কিন্তু হাইয়েস্ট রান স্কোরার হয়ে গেছে, এবং যাকে বলে আনবিলিভেবল ফর্মে চলছে, আনবিলিভেবল। এবং প্রত্যেকটা আইপিএল টিম এখন এটাই ভাবছে যে আমাদের টিমে কেন বৈভব সূর্যবংশীর মতো প্লেয়ার নেই, একটা কেন নেই এই মুহূর্তে। ও যদি থাকতো তাহলে ভাবতেই হতো না আমাদের, 3-4 ওভার টিকে গেলে পুরো অপোজিশনকে শেষ করে দেবে ও। যাই হোক, যদি আমরা ম্যাচের কথায় আসি, তাহলে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ছিল। 1 ঘন্টা 10 মিনিট বাদে খেলা শুরু হলো। তবে ওভার কমেনি, 20 ওভারেরই খেলা হয়েছিল। তো আরসিবি ফার্স্টে ব্যাটিং করে 201 রান স্কোর করে 8 উইকেটের বিনিময়। যদিও স্টার্টটা খুব ভালোই হয়েছিল, যদিও ফার্স্ট বলে ফিল সল্ট আউট হয়ে গেছিল, কিন্তু তারপরে বিরাট কোহলি এবং দেবদত্ত পারিক্কাল ভালোই খেলছিল। বিশেষ করে বিরাট কোহলি তো মানে পুরো যাকে বলে একা হাতে ফাটিয়ে শেষ করে দিচ্ছিল। 4 ওভারে 55-2 স্কোর ছিল। তখন মনে হচ্ছিল 200 অনায়াসে স্কোর করে দেবে, 210-20 স্কোর করে দেবে আরসিবি। তারপরে যাই হোক, বিরাট কোহলি 5th ওভারে 3rd বলে আউট হয়ে গেল রবি বিষ্ণয়ের বলে। তারপরে কিন্তু আরসিবি রেগুলার ইন্টারভেলসে উইকেট হারাতে থাকে, মাঝখানে রানের গতিটাও স্লো হয়ে গেছিল। একসময় 11 ওভারে 94 রানে 6 উইকেট স্কোর ছিল। তবে শেষমেশ রাজাত পাতিদার একটা খুব ভালো ইনিংস খেললো, 40 বলে 63 রান স্কোর করে আউট হলো। প্রথম দিকে খুবই স্লো খেলছিল, 22 বলে 20 রানে একসময় ব্যাটিং করছিল। তবে সেখান থেকে কিন্তু ও লাস্টের দিকে খুব ভালো ব্যাটিং করেছে। আর এদিকে যদি আমরা দেখি তাহলে ভেঙ্কটেশ আয়ারও খুব ভালো খেলেছে, 15 বলে 29 নট আউট। এবং যাকে বলে এখন কেকেআর ফ্যানেরা বুঝতে পারছে যে ভেঙ্কটেশ আয়ারকে ছাড়াটা কতটা ভুল হয়েছিল কেকেআরে। কারণ মানে রামানদীপ সিং টিং এর থেকে তো বেটার প্লেয়ারই না এ, রিঙ্কু সিং এর থেকেও তো ভালো খেলে। তাহলে তাহলে ভেঙ্কটেশ আয়ারকে বাদ দেওয়াটা আমার মনে ঠিক হয়নি। 15 বলে 29 নট আউট করে দিল, লাস্ট ওভারে 21 রান স্কোর করে দিল সন্দীপ শর্মার এগেনস্টে। তবে ভাই মানে রিয়ান পরাগ কি ক্যাপ্টেন্সি করলো এটা। মানে তোমার কাছে যখন জোফরা আর্চার আছে, নান্দ্রে বার্কারের মতো বোলাররা আছে, তখন তুমি লাস্টের 2 ওভার যাকে বলে ব্রিজেশ শর্মা, তারপরে সন্দীপ শর্মাকে বল দিচ্ছ। হ্যাঁ, রানিং স্পিনারেরা দুজনে, তাদেরকে তুমি বল দিচ্ছ। মানে 171 রানে 8 উইকেট স্কোর ছিল 18 ওভার অব্দি। তো যে কোনো টিম চাইবে যে লাস্টের 2 উইকেট তাড়াতাড়ি ফেলে দিই, 180-85 মধ্যে আউট করে দিই, সেখানে 201 রান স্কোর করে দিল আরসিবি। তবে যাই হোক, ভেবেছিলাম যে হয়তো 202 রান চেস করা এত ইজি হবে না, কারণ দেখছিলাম যে মিডল ওভার্সগুলোতে আরসিবি খুবই স্ট্রাগল করেছিল। কিন্তু ভাই বৈভব সূর্যবংশীর জন্য কোনো পিচ যাকে বলে ডিফিকাল্ট নয়, ওর জন্য সমস্ত পিচ ফ্ল্যাট, ওর জন্য সমস্ত পিচ ফ্ল্যাট। এবং একা হাতে পুরো আরসিবির বোলিং লাইন আপকে শেষ করে দিল একা হাতে। এবং এখানে যাকে বলে ভেঙ্কটেশ আয়ারকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলালো, এবং আরসিবি কাছে বোলারেরও অভাব ছিল। এবং এই অভিনন্দন সিং কত 3 ওভারে 54 রান দিয়ে দিল। তারপরে টিম ডেভিড 1 ওভারে 18 রান দিয়ে দিল। তো খুবই বাজে বোলিং করেছে এই দুজনে।
এবং আমি বুঝে পাচ্ছি না কনিষ্ক চৌহানের মতো একটা প্লেয়ার যখন আছে তাকে কেন সুযোগ দিচ্ছে না। মানে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে এত ভালো খেললো কনিষ্ক চৌহান, আর সেই কনিষ্ক চৌহান যাকে বলে সুযোগই পাচ্ছে না, সেটা তো ঠিক নয় না। অভিনন্দন সিং এর মতো বোলাররা যাকে বলে সুযোগ পেয়ে যাচ্ছে, মার খেয়ে যাচ্ছে, 18 রান প্রতি ওভারে খেয়ে যাচ্ছে। টিম ডেভিড এক ওভারে 18 রান দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। শেষমেশ আরামসে জিতে গেল এবং রাজস্থান রয়্যালস 4টে ম্যাচ খেলে 4টেই জিতে গেল এবং মানে ওদের টপ 3 খুবই স্ট্রং যেভাবে খেলছে। হতে পারে এবার রাজস্থান কিন্তু যাকে বলে সেকেন্ড বারের জন্য আইপিএল এ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। আর এখান থেকে যদি আমরা দেখি তাহলে আরসিবির এটা ফার্স্ট লস এই সিজনে, থার্ড ম্যাচে। তো নেক্সট ম্যাচ রবিবারে আই থিঙ্ক রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে। তো আরসিবিকে ওই ম্যাচটা জিততেই হবে, নয়তো পরপর 2 ম্যাচে 2টো হার হয়ে যাবে এবং দেখা যাক কি হয়। তবে বিরাট কোহলির থেকে আর একটু বেটার আমরা এক্সপেক্ট করি, কিন্তু ওটাই হচ্ছে ব্যাপার, বিরাট কোহলিকে অনেক চাপও প্রয়োগ করা হয়েছে যে ও স্লো খেলে, হ্যাঁ মেরে খেলতে পারে না। তো ওই জন্য এখন বিরাট কোহলি প্রত্যেক বলে চালাতে যায়। দেখো স্টার্ট তো মোটামুটি ভালোই দিচ্ছে না, ফার্স্ট ম্যাচে তো ছেড়েই দিলাম 38 বলে 69 নট আউটের ইনিংস খেলেছিল। সেকেন্ড ম্যাচে যদি আমরা দেখি 18 বলে 28 রান, থার্ড ম্যাচে 16 বলে 32, তো মোটামুটি স্টার্ট দিচ্ছে। কিন্তু আর একটু বড় ইনিংস আমরা বিরাট কোহলি থেকে দেখতে চাই। তো আশা রাখি যেন সেটা আমরা দেখতে পাই। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।